আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম ওশান। আজকে আপনাদের সাথে আলোচনা করব 131 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নন ক্যাডার পদে যে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারে কোন কোন পদে সার্কুলার হয়েছে, পাশাপাশি পরীক্ষা পদ্ধতি এবং সুযোগ সুবিধা বিস্তারিত তথ্য আমি আলোচনা করার চেষ্টা করব। তো এই যে 131 পদে যে নন ক্যাডার, যেটা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সরকারি যে কর্ম কমিশন যেটি আছে, যেটাকে আমরা বিপিএসসি বলে থাকি, এই বিপিএসসি থেকে যে সার্কুলারটি এসেছে, এই সার্কুলারটি আসলেই বিশাল সংখ্যক। তো দেখা যাক আমরা এই সার্কুলারে কোন কোন পদে আসলে আবেদন করা যাবে, সেই পদগুলো আমরা একটু আলোচনা করি। তো এখানে যদি আমরা শুরুতেই যদি দেখি, যে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, হ্যাঁ, এখানে দেখা যায় অনেকগুলো পদে সার্কুলার কিন্তু এসেছে, অসংখ্য পদে কিন্তু সার্কুলার এসেছে। তো দেখা যাক এখানে আমরা কি দেখব। তো শুরুতেই যেটি আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর মেরিন ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু গ্রেড নয়, নন ক্যাডার কিন্তু, তবে গ্রেড কিন্তু নয়, নবম গ্রেডের একটি চাকরি। এখানে একটা স্থায়ী পদ আছে। যারা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন যোগ্যতা অনন্য তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট থাকতে হবে। মানে শুধু পড়াশোনা থাকলে হবে না, কমপক্ষে তৃতীয় শ্রেণীর মর্যাদার আপনাকে কি থাকতে হবে, ইঞ্জিনিয়ার অফিসার যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটাও থাকতে হবে। এবং 22,000 টাকা বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। আর নতুন পে স্কেল যদি কার্যকর হয় তাহলে তো এটা তো বেতনটা বাড়বে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখানে একটি শূন্যপদ আছে। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে যে শূন্যপদগুলো, এটা হলো চিফ ইন্সট্রাক্টর টিটিসি যেটা আর কি। এখানে 39টি শূন্যপদ আছে, তবে এই পদগুলো অস্থায়ী পদ। অস্থায়ী পদ হলেও এগুলো কিন্তু স্থায়ীকরণ করা হয়, মানে এগুলোকে সাধারণত মাস্টার রুলে নেওয়া হয়। আর একটা বিষয় মনে রাখবেন, যেগুলো স্থায়ী লেখা থাকে স্থায়ী পদ, এগুলোও কিন্তু নিয়োগের পর কিন্তু 2 বছর প্রবেশন পিরিয়ড থাকে। প্রত্যেকটা সরকারি চাকরি কিন্তু 2 বছর অস্থায়ী পিরিয়ড থাকে, এরপর হচ্ছে এটাকে স্থায়ীকরণ করা হয়। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে, এখানে কোন মন্ত্রণালয়ে এই কাজগুলো করতে হবে, জনশক্তি মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যেটা রয়েছে, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এর অধীনে এই কাজগুলো হবে আর কি। এখানে নিয়োগটা হবে। এখানে এটা হচ্ছে এটা হলো দশম গ্রেডের একটি চাকরি। এটা হচ্ছে মূলত দশম গ্রেডের একটি চাকরি, 16,000 টাকা স্কেলের। তবে এই বেতন স্কেল, নতুন পে স্কেল কার্যকর হলে বেতন স্কেল কিন্তু বাড়বে, বেতন বাড়বে। এখানে দেখা যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি যারা আছেন উইথ at least 4 year experience I see in that trade, এই ট্রেডে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, শুধু সার্টিফিকেট থাকলে হবে না। অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যাদের রয়েছে এসএসসি, এরপর অথবা সমমান পরীক্ষায়। এরপর দেখা যায় যে তিনি ট্রেনিং নিয়েছেন টেকনিক্যাল অর ইলেকট্রিক্যাল ট্রেডে 3 বছরে কি করেছেন, ডিপ্লোমা করেছেন, 3 বছর মেয়াদি। এরপরে দেখা যায় যে 5 বছর তার কি আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে যে এই ট্রেডের উপরে, তারা এখানে আবেদন করতে পারবেন। তার মানে এখানে দেখা গেল যদি আপনার 4 বছর মেয়াদি যদি অনার্স যেটাকে বলা হয় এটা যদি থাকে, তাহলে অবশ্যই মানে ডিপ্লোমা যদি থাকে, 3 বছর মেয়াদি যদি ডিপ্লোমা থাকে ইন্টারের পর, এইচএসসির পর যদি 3 বছরের ডিপ্লোমা থাকে আর সাথে 4 বছরের এক্সপিরিয়েন্স। আর এটা হলো এসএসসি এর পরে যদি 3 বছরের ডিপ্লোমা থাকে সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এটাতে অভিজ্ঞতার সনদ এখানে তো লাগবেই, ঠিক আছে। অথবা দেখা যায় এখানে অনেকগুলো কন্ডিশন আছে, অথবা এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এর পরে যদি 7 বছর যদি আপনি বাংলাদেশ আর্মিতে যদি বা এয়ারফোর্স অথবা নেভি এগুলোতে যদি কাজ করে থাকেন, তারা এখানে আবেদন করতে পারবেন। মানে এসএসসি পাশের পরে যদি কেউ বাংলাদেশ এয়ারফোর্সে যদি কেউ জব করে, অথবা বাংলাদেশ নেভিতে যদি কেউ জব করে, অথবা বাংলাদেশ আর্মিতে যদি কেউ জব করে, 7 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তারা এখানে আবেদন করতে পারবেন। অথবা এখানে দেখা যায় এসএসসি সার্টিফিকেটের পরে যদি দেখা যায় যদি কেউ যে কোনো একটা ইনস্টিটিউট থেকে যদি, তাই না, ইন্টারঅ্যাকশনশিপ যে সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেট যদি থাকে এবং 7 বছরের যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে, তারা এই সকল পদে আবেদন করতে পারবেন। এটা দশম গ্রেডের। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে দশম গ্রেডের আরও 2টি পদ রয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে মূলত বস্ত্র এবং পাট মন্ত্রণালয় বা বস্ত্র ও পাট অধিদপ্তর যেটা আছে সেই অধিদপ্তর অধীনেই এটা নিয়োগটা হবে। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, স্নাতক বলতে যেটা বোঝায় ডিগ্রি পাস, 3 বছরের ডিগ্রি পাস,
হ্যাঁ, এবং এবং কি থাকতে হবে, ব্যাচেলর অফ এডুকেশন, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে এখানে, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি এখানে থাকতে হবে। তবে এখানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করা যাবে না। এই বিষয়গুলো আপনাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করা যাবে না। এরপর যদি আমরা পরবর্তী পদ যদি দেখি, পরবর্তীতে যদি দেখি সার্কুলার যেটি আছে ব্যক্তিগত কর্মকর্তা, এই ব্যক্তিগত কর্মকর্তা যেটাকে আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ বলে থাকি, এটা 10ম গ্রেডের একটি চাকরি এবং 45টি শূন্য পদ আছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত সহকারী যেটাকে বলা হয় পিএ, তাই না, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটা 10ম গ্রেডের চাকরি, তবে এটা হচ্ছে 2015 সালে পে স্কেল অনুযায়ী, নতুন পে স্কেল কার্যকর হলে বেতন আরো বাড়বে। তো এখানে আবেদন যোগ্যতা রাখা হয়েছে এটা স্নাতকোত্তর থাকতে হবে বা সমমানের ডিগ্রি। স্নাতকোত্তর বলতে যেটা বোঝায়, যেটা হলো যে মাস্টার্স পাস যেটা আর কি, অথবা সিজিপিএতে সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে হবে, স্নাতক ডিগ্রি থাকলে হবে। আর অবশ্যই এখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটাই উত্তীর্ণ হইতে হবে। অবশ্যই ষাটলিপি বা কম্পিউটার মুদ্রাক্ষর এই পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। অবশ্যই আপনাকে ষাটলিপি জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর এটা জানতে হবে, এই দুটাতে অবশ্যই উত্তীর্ণ হইতে হবে। তো আমরা এখানে কন্ডিশন দেওয়া আছে যে 45টি শূন্য পদ এখানে আছে, স্থায়ী পদ আছে ব্যক্তিগত কর্মকর্তা। এখানে অবশ্যই লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পাশাপাশি দেখা যায় মৌখিক পরীক্ষা হবে। আচ্ছা, লিখিত পরীক্ষা বলতে এখানে আবার প্রিলিও হতে পারে, যদি দেখা যায় যে আবেদনকারীর সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে এখানে আগে প্রিলি হবে, তারপর লিখিত হবে, তারপর ভাইভা হবে, আর নর্মালি লিখিত পরীক্ষা হয়। এছাড়াও দেখা যায় যে উপ সহকারী যে প্রকৌশলী সিভিল, হ্যাঁ, এস্টিমেটর, এটিও 10ম গ্রেডের 9টি স্থায়ী পদ। এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, বিশেষ করে সেকেন্ড ডিভিশন থাকতে হবে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে। পাশাপাশি এখানে আপনাদের যেটা হলো এক্সপিরিয়েন্স থাকতে হবে, কমপক্ষে এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা আর কি, এটা তাদেরকে গুরুত্বটা বেশি দেওয়া হবে, যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তাদেরকে গুরুত্বটা বেশি দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে, এই একটা বিষয়। 9টি স্থায়ী পদ আছে এবং এটি হচ্ছে 10ম গ্রেডের একটি চাকরি। এরপর আমরা ভালো করে খেয়াল করে দেখি যে জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল কারিগর যেটা আর কি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে, এটা এখানে 10ম গ্রেডে একটি চাকরি। এখানে স্থায়ী আছে 11টা আর 6টা হলো অস্থায়ী, 6টা অস্থায়ী পদ। এই অস্থায়ী পদগুলো পরবর্তীতে স্থায়ীকরণ করা হয় আর কি সাধারণত। তো এটা হলো 16তম গ্রেডে, এটা যেহেতু 10ম গ্রেডের একটি চাকরি, অবশ্যই যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অথবা মানে প্রথম শ্রেণীর ডিপ্লোমা অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে যদি 2য় শ্রেণীর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের যদি বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখা যায় যে আরবার কালচার যেটা রয়েছে, এরপর দেখেন আরবরি কালচার যেটা রয়েছে, এটা 11তম গ্রেডের, এখানে 8টি পদ আছে। এটা সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অধীনে যে জনপদ অধিদপ্তর আছে সেই অধীনে এটা চাকরিটা হবে। এটা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষিতে 3 বছরের ডিপ্লোমা থাকলেই হয়ে যাবে, 3 বছর কৃষিতে 3 বছরের ডিপ্লোমা থাকলেই হয়ে যাবে, ইন্টারমিডিয়েটের পর আর কি এখানে আবেদন করতে পারবেন। তো এই নন ক্যাডারের পরীক্ষা পদ্ধতি মূলত একই ধরনের হয়ে থাকে, এটা নিয়ে আলোচনা করব। জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী 12তম গ্রেডের, এখানে 4টা স্থায়ী পদ আছে। এটা সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়, এটা 12তম গ্রেডের 11,300 টাকা বেতন স্কেল, নতুন পে স্কেলে এটা তো বেতন আরও বাড়বে, আপনারা নিশ্চয়ই জানেন। ডিপ্লোমা ইন আর্কিটেকচার, তবে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, অবশ্যই 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রয়িংয়ের উপর কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর খেয়াল করে দেখেন পরবর্তীতে যদি দেখা যায়, তো এই যে পদগুলো যে দেখতে পারতেছেন এই পদগুলোতে পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটাও কিন্তু পিএসসি এখানে জানিয়ে দিয়েছে। এখানে দেখা যায় যে তফসিল 2, একটু আগে আপনারা দেখেছেন যে তফসিল 2 বলতে কি বোঝায়। তো এখানে পরীক্ষা পদ্ধতি যেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষায় আপনাদের যে বিষয়গুলো থাকবে, এখানে সর্বমোট 4টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলায় সাধারণত 20 নম্বরের প্রশ্ন থাকে, সাধারণত 20 নম্বরের প্রশ্ন থাকবে বাংলায়। এই বাংলা বিষয়ে যেটা থাকে হচ্ছে যে প্রিলিতে যে টপিকগুলো পড়েছেন আপনারা, সন্ধি, সমাস, কারক, এই টপিকগুলোই। এছাড়াও ইংরেজিতে এখানে বেশি জোর দেওয়া হবে, ইংরেজি থাকবে 50 নম্বর। এখানে আপনাকে দেখা যায় যে কম্প্রিহেনশন রাইটিং থাকতে পারে, প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে, প্রিসাইজ রাইটিং থাকতে পারে, বিভিন্ন ধরনের এখানে থাকতে পারে, ট্রান্সলেশন,
এগুলো এখানে থাকে সাধারণত। আর গণিতের ক্ষেত্রে এখানে থাকবে মাত্র 15 নম্বর। গণিতের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত এই টাইপের প্রশ্নগুলো সাধারণত বেশি করে থাকে। আর সাধারণ জ্ঞান থাকবে 15 নম্বর। সাধারণ জ্ঞান 15 নম্বর, এটা এক কথায় উত্তর থাকতে পারে অথবা টিকা আকারেও প্রশ্ন থাকতে পারে। এই হলো সর্বমোট 100 নম্বর। তো 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর মৌখিক পরীক্ষা হবে 10 নম্বর। এই হচ্ছে 110। এই 110 নম্বরের উপর ভিত্তি করে এই চাকরি পরীক্ষাগুলোতে সাধারণত নিয়োগটা দেওয়া হবে। তবে মনে রাখতে হবে যে এখানে সর্বনিম্ন পাস নম্বর হচ্ছে 50%। 50% আপনার 5 নম্বর এখানে পেতেই হবে, এবং এখানে টাইম হচ্ছে 90 মিনিট, অর্থাৎ পরীক্ষার ডিউরেশন হচ্ছে 90 মিনিট। 90 মিনিটে আপনাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই আপনাদের 10 নম্বরের ভাইভা হবে। আর এর মাঝে কিন্তু প্র্যাকটিক্যাল তো থাকবেই। প্র্যাকটিক্যাল বলতে যেগুলোতে কম্পিউটার যে পোস্টগুলো আছে এগুলোতে প্র্যাকটিক্যাল তো আপনাদের থাকবেই। তো এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এখানে পরীক্ষা পদ্ধতি তারা জানিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তফসিল 2 যেটা আছে, তফসিল 2তে এখানে দেখা যায় যে এখানে বর্ণিত আছে ওই যে কম্পিউটার যে টাইপিং যে স্পিড, এখানে বলে দেওয়া আছে যে কোন কোন পদের জন্য কি পরিমাণ টাইপিং স্পিড লাগবে, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, আর এছাড়াও এখানে দেখা যায় যে এটা আপনারা আবেদন করতে পারবেন কিভাবে। এর আবেদন প্রক্রিয়া যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে bpsc.teletalk.com.bd, এই যে ওয়েবসাইট আছে, মানে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে টেলিটকের, এখান থেকে আবেদন করতে পারবেন, অথবা www.bpsc.gov.bd এই অ্যাড্রেসে, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে, এখান থেকে এভাবে আপনারা আবেদন করতে পারবেন। এটার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 28/6/2026 তারিখে, এবং এটা শেষ হয়ে যাবে 16/7/2026 তারিখ সন্ধ্যা 6টায়। তো সময় খুব একটা বেশি নেই, দ্রুত এটাতে আপনারা আবেদন করে নিতে পারেন। তো এই হলো আপনাদের বিস্তারিত সার্কুলার সম্পর্কিত তথ্য। তো আজকে আমরা এই জানলাম বাংলাদেশ কর্ম কমিশনে যে বিশাল সংখ্যক পদে যে সার্কুলারটি এসেছিল সেই সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানলাম, ঠিক আছে। বাংলাদেশ কর্ম কমিশন যে সচিবালয় যে বিশাল যে সার্কুলারটি এসেছিল 131 পদে, এটা আমরা জানলাম। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা 09644333300 এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এই ওয়েবসাইটে যোগাযোগ করে আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্যগুলো এখান থেকে পাবেন, বিশেষ করে সার্কুলারগুলো পেয়ে যাবেন। এই যে সার্কুলারগুলো প্রতিনিয়ত হচ্ছে, এই সার্কুলারগুলো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন, কোথাও খোঁজার দরকার নেই। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি প্রত্যেকটা সার্কুলার পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের প্রতিনিয়ত প্রত্যেকটা চাকরির যে তথ্যগুলো, এই তথ্যগুলো এখানে শেয়ার করা হয়, এই তথ্যগুলো এখান থেকে নিতে পারেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে মানে আপনারা যে এই যে এত সুন্দর যে ক্লাসগুলো যে দেখতে পারতেছেন, এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানে সাথে যুক্ত থাকার মাধ্যমে আপনাদের এই যে ক্লাসগুলো আছে এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো আজকে আমরা এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় যে 131 পদের সার্কুলার এসেছে সেই সার্কুলার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।